এত কিছু নিয়ে গেছিল বাংলাদেশের ইন্ডিয়ান আর্মি। কোনো 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 কলকারখানা নাই, সব কিছু খুলে খুলে পিস পিস করে নিয়ে গেছিল। আপনার জামাত যদি আজকে ক্ষমতা আসে, ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে না ব্যবসা বাণিজ্য? বিএনপি আসলে ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে না? একটা বড় দেশ, ডিল তো করতেই হবে, মিউচুয়াল বেনিফিটে আমাদের ডিল করতে হবে। সেই জিনিসটা আমাদের এগিয়ে যাওয়া উচিত। রাজনীতিবিদরা ওই লাইনেই কাজ করা উচিত, ওই লাইনেই কথাবার্তা বলা উচিত। তাদের অনেক ম্যাচিওর ভাবে কথাবার্তা বলা উচিত। দেশের স্বার্থকে দেখতে হবে। দেশের স্বার্থ শুধু দেশের ভিতরে না, দেশের স্বার্থ বহির্বিশ্বের সাথে করতে গেলেই ডিপ্লোম্যাটিক এন্ড আদার স্বার্থ কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে তাদের পক্ষে এত কিছু করার সেই স্কোপ নাই। এই বর্তমানে যেটা আমরা প্রফেসর ইউনূসের মাধ্যমে দেখতেছি, এক হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো প্রায় ধ্বংসের মুখে ছিল, সেটাকে মোটামুটি একটা উত্তোলনের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ভোট চাওয়ার অধিকার জামাতেরও আছে, সবারই আছে। এটা জনগণের ব্যাপার, কাকে ভোট দিবে, ক্ষমা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা সাধারণ জনগণের ব্যাপার। ইয়াং জেনারেশন ইন বাংলাদেশ, they don't hate India, they don't dislike what they're doing. They realized how India is sucking Bangladesh. কিছুদিন আগে জামাতের আমির নিউ ইয়র্ক আমেরিকা তিনি ভ্রমণ করে গিয়েছেন। সেখানেও কিন্তু তিনি প্রকাশ্যে তার যে দল ৭১-এ যে ভূমিকা রেখেছিল সেটি নিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং এই বিজয় দিবসেও প্রেক্ষালেও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, অতীতে আমাদের দল যে কাজ করেছে সেটি নিয়ে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ভালো হয়ে গেছি, একটিবার ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় নেন, দেশের জন্য ভালো কিছু আমরা করতে চাই। তো তোফায়েল চৌধুরী লিটন, আপনার কাছে জানতে চাই, এভাবে প্রকাশ্যে এত চমৎকার করে ক্ষমা চাওয়ার কি আগে কখনো সুযোগ ছিল না? হঠাৎ করে নির্বাচন সামনে চলে আসলো আর এখনই শুধু ক্ষমা প্রার্থনার বিষয়, আবার ভোট প্রার্থনা করা যে একটিবার ক্ষমতায় আসতে দিন। যুদ্ধাপরাধীর দল তারা যদি ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু তাদেরকে ক্ষমতায় আসতে হবে কেন? মানে আপনার কাছে এই যে এই পর্যায়ে এসে ক্ষমা প্রার্থনা করার বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন, তোফায়েল চৌধুরী লিটন? ধন্যবাদ আপনাকে। এবং বিজয়ের মাসে যত ৩০ লক্ষ যে শহীদ হলেন আমাদের, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, গত জুলাইয়ে বিপ্লবে, সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমি একটি কথা বলতে চাই, এটা জামাতের আমির সম্পর্কে আমির কিভাবে কি জন্য এটা বলেছেন সেটা আমি বলতে পারবো না, এটা ওনাদের ব্যাপার, ওনাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু ক্ষমা চাওয়াটা একটা মহৎ গুণ। ক্ষমা কিন্তু সবাই চাইতে পারে না। ক্ষমা আপনার কাছে আমি চাইছি যেটা, এটা আমি ক্ষমা যে চাই সে সবসময় বড় হয়। আমি জামাতের আমিরের পক্ষ নিব না, বিপক্ষ নিব না। এবং ভোট, বাংলাদেশে ভোট সবাই চাইতে পারেন, ভোট চাওয়ার অধিকার আছে এবং ভোটের মাধ্যমেই তো সরকার গঠন করলে জনগণের সেবা করা যায়। এই জন্য হয়তো ওই পার্সপেক্টিভের উপরে চিন্তা করেই হয়তো ক্ষমা চেয়েছেন, ভোট চাচ্ছেন। ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে বাংলাদেশে, তাদেরই তো দাবি বেশি থাকবে দেশ শাসনের। আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবেই পরিচালিত হয়। এবং ভোট চাওয়ার অধিকার জামাতেরও আছে, সবারই আছে। এটা জনগণের ব্যাপার, কাকে ভোট দিবে, ক্ষমা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা সাধারণ জনগণের ব্যাপার। তবে ক্ষমা, এটা আমি সুন্দর হিসাবেই দেখি এবং ক্ষমাকে সবসময় গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তো একটা কথা আমি, যে আমাদের পূর্ববর্তী দুজন বক্তা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে নরেন্দ্র মোদীর যে একটা শ্রী নরেন্দ্র মোদী যে একটা স্ট্যাটাস দিলেন, ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। কারণ আপনারা সবাই জানেন ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেকগুলো যুদ্ধ হয়েছে। এর মধ্যে 1947-এ একবার হয়েছে কাশ্মীর নিয়ে, 65-এ একটা যুদ্ধ হয়েছে, 47-48-এর যে যুদ্ধ, ওইটা কিন্তু টেরিটরি কাশ্মীর নিয়ে যুদ্ধ যেটা হয়েছিল, ইন্ডিয়া ফুললি জিততে পারে নাই কিন্তু ওই ইয়েতে যুদ্ধে। যতটুকু দখল করার হয়েছে, কিন্তু জাতিসংঘের মাধ্যমে একটা সীমারেখা দেওয়া হলো। এই সীমারেখার মাধ্যমে যে কাশ্মীরের একটা অংশ ইন্ডিয়ার কাছে গেল, ইন্ডিয়ার একটা অংশ পাকিস্তানের কাছে গেল। সেকেন্ড যে যুদ্ধ ছিল 65-এ, ওইটা কিন্তু বাংলাদেশের যারা যোদ্ধা ছিল, ওইটা সম্মুখ সারিতে যুদ্ধ করে, তখন এই পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের এই দেশের সেনাবাহিনী যারা ছিল, তখন ওই সম্মুখ সারিতে যুদ্ধ করে পাকিস্তানকে জিতার পর্যায়ে নিয়ে গেছিল এবং ইন্ডিয়াকে পিছু হটিয়ে দিয়েছিল। ওই একটা যখন ইন্ডিয়া যখন হারলো, তখন তাদের মাথায় একটা চিন্তা আসলো যে কিভাবে ওই যে
সম্মিলিত ফোর্স যেটা পাকিস্তানকে ভাঙ্গা, এবং আমি এখানে পাকিস্তানের পক্ষ নিয়ে বলছি না, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি অত্যন্ত গর্ব করে বলতে চাই। কিন্তু ইন্ডিয়ার একটা খেলা ছিল যাতে এটা ভাগ করা, ডিভাইড অ্যান্ড রুল যেটা ছিল ব্রিটিশরা যেটা খেলতো, ওটা দুইভাবে, যেটা দুইটা পার্ট ছিল, মনে করেন ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান যদি ভাগ করা হয় তাহলে পার্শ্ববর্তী দেশের শত্রু যদি উইক হয় তাহলে লাভ কার হবে, ইন্ডিয়ারই লাভ হবে। এই লাভের চিন্তা করেই যে 71-এর যে ওয়ার ছিল ওইটা বাংলাদেশের যে জনগণ, আপামর জনতা, কৃষক, শ্রমিক, বৃদ্ধ সবাই মিলে যে যুদ্ধটা করেছিল, শেষ 10 থেকে 12 দিন আমরা যেটা জানি বাংলাদেশের মানুষের সাথে গেরিলাদের সাথে একটা সরাসরি যুদ্ধ করেছিল। এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন এরা জানেন, আমি মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয় নাই, আমি যতটুকু জানি এরপরে ঘটনা আমি এইভাবেই শুনেছি। এবং আমরা যেটা শুনেছি যে যুদ্ধের পরে এত কিছু নিয়ে গেছিল বাংলাদেশের ইন্ডিয়ান আর্মি, কোনো 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 কলকারখানা নাই, সব কিছু খুলে খুলে পিস পিস করে নিয়ে গেছিল। তখন যুদ্ধকালীন কমান্ডার যারা ছিলেন ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওইটা চেয়েছিলেন যে এইভাবে হোয়াট ইজ দিস ওয়াজ গোইং অন, ওয়াই ইউ গাইস টেকিং এভরিথিং ফ্রম আস। কিন্তু এইটাই বাস্তবতা। ইন্ডিয়া ওই 5 দিনে, যা 5 থেকে 10 দিনে এমনভাবে লোহা লক্কর সহ বাংলাদেশের যত কিছু সম্ভব ওই অল্প সময়ের মধ্যে সব কিছু নিয়ে গেছিল। এবং ওই যে নেওয়ার যে ধান্দা যেটা শুরু হয়েছিল এটা আজ পর্যন্তই বিরাজমান। এবং এই জন্যই আমরা যারা ইয়াং, এই স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যারা, এটা কিন্তু ওইভাবেই দেখতেছে যে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, স্বাধীনতার সময় সাহায্য করেছিল, এটা ঠিক আছে, আমরা স্বাধীন হয়েছি, এদের একটা অবদান আছে, আমরা অস্বীকার করতেছি না। কিন্তু এর পরবর্তীতে আপনি স্বাধীন হওয়ার পরে যদি আবার আপনাদের মাধ্যমে আবার পরাধীনতার শৃঙ্খল আমাদের মধ্যে দিয়ে দিতে চান তাহলে তো এই জাতি মানবে না। এইটারই প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন সময়। আপনারা বলে যে বাংলাদেশে যে ইলেকশনবিহীন ছিল অনেকটা দিন, 17 থেকে 18 বছর, 2018-র পরে অনেক লোকই ভোট দিতে পারে নাই। যে স্বাধীনতার যে ফলটা আমরা কিন্তু ইয়াং প্রজন্ম যারা বুক করতে পারি নাই, এই জন্যই একটা বিপ্লব হলো। এবং এই বিপ্লব যেটা হলো আপনারা জানেন, এই বিপ্লব কিন্তু সবাই অ্যান্টি ইন্ডিয়া। ওয়াই আমরা অ্যান্টি ইন্ডিয়া হব কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ আমেরিকা তো কানাডার সাথে বর্ডার আছে, মেক্সিকোর সাথে বর্ডার আছে। আমেরিকার লোক বা কানাডার লোক তো এইভাবে তো আর এন্টাই একটা দেশের বিরুদ্ধে একটা ফোর্স হতে পারে না। ফোর্স তখনই হয় যখনই বুঝতে পারে যে পার্শ্ববর্তী আমাদের বড় ভাই যারা আছেন, বড় ভাই সুলভ আচরণ করবেন, ছোট ভাইকে যখন আপনি সম্মান দিবেন না, মনে করবেন যে আই এম গোনা টেল ইউ হোয়াট টু ডু। এবং আমাদের এই যে ভোটারবিহীন যে একটা দেশ গেল এতদিন, যে এতদিন যে আপনারা কোনোভাবেই কথা বললেন না দেশের জনগণ কি চায়। আমি বলবো না যে আমি কোনো দলীয় পক্ষ নিচ্ছি না, আপনারা যে অন্ধের মতো একটা দেশকে চলতে দিলেন, একটা ফ্যাসিস্ট রিজিম বা যেটাই বলেন ওইটাকে আপনি এইভাবে সমর্থন দিলেন, এইটার প্রতিফলন তো আপনি দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয় আচ্ছা, বাংলাদেশে ইন্ডিয়া যদি সেই সময় সমর্থন না 90% দিত সেক্ষেত্রেও তো আমরা বলতাম যে ইন্ডিয়া আমাদের উপরে খবরদারি করছে, সেটাও তো একটা প্রশ্ন উঠতো। না, খবরদারি তো করার না করার ব্যাপার না। এখানে এখানে যে ব্লাইন্ড সাপোর্ট যেটা, ওইটা না দিলেও তো পারতো। যদি বাংলাদেশে ইলেকশন হতো ভালোভাবে, আজকে তো আমি তো দেখতেছি বাংলাদেশে অলমোস্ট 90% লোক এন্টার ইন্ডিয়া। ওয়াই? আমরা তো এটা চাই না। আমরা সুন্দরভাবে একটা দেশের পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা থাকতে চাই। ইন্ডিয়া আমেরিকা কিন্তু সবসময় চায় না যে মেক্সিকোটা একেবারে খারাপ অবস্থায় চলে যাক। কারণ এটা তো মেক্সিকো যদি একেবারে খারাপ অবস্থায় চলে যায়, কানাডা যদি খারাপ অবস্থা চলে যায়, তাহলে আমেরিকারও ক্ষতি আছে। এটা সেম জিনিস। ইন্ডিয়া শুড হ্যাভ থট দিস থিং লাইক আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে, এই নেইবার যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। কিন্তু এই নরেন্দ্র মোদীর যেটা বিবৃতি উনি দিলেন এক্সে, ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। আমরা জানি কিছুদিন আগেও ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা যুদ্ধ হলো, এই যুদ্ধ এটা হেরেছে ইন্ডিয়া, এটা পরিষ্কার উইনার ছিল পাকিস্তান। ওইটা মনের ক্ষত থেকেই হয়তো উনি ওনার সোলজারদেরকে ওই 71-এ আমরা জিতেছি ওইটা একটু সান্ত্বনা দেওয়ার হয়তো চেষ্টা করতে পারেন বলে আচ্ছা, আমি মনে করি। অনেক ধন্যবাদ তোফেল চৌধুরী লিটন। আবার একটু যাচ্ছি ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে। এন্টি ইন্ডিয়া যে শব্দটি আমি তোফেল চৌধুরী লিটন ভাইয়ের কাছ থেকে নিচ্ছি,
এই শব্দটি খুব বেশি চর্চা হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং এই অবস্থা থেকে উত্তোলন না ঘটলে আসলে ভবিষ্যৎটা আসলে কি? প্রতিবেশী দেশ, এই প্রভাবশালী দেশ ইন্ডিয়ার সাথে আমরা আমাদের সম্পর্ক ঠিক জায়গায় আনতে পারছি কিনা, এবং অন্তর্বর্তী সরকারের এই যে সময়কাল, এই সময়কালে কি আরও আস্তে আস্তে বিরোধিতা বেড়েই যাচ্ছে কিনা, এখান থেকে আসলে আপনি আপনার ব্যাখ্যা কি মহসিন পাটোয়ারি? জি, আমি আমার দুই বক্তার বক্তব্য শুনলাম, তোফায়েল সাহেবেরও শুনলাম। আপনার আমি তো ব্লেম করি, ইন্ডিয়া একটা দেশ বিরাট প্রতিবেশী, ওটা সবাই বলেছে, বিরাট মোস্ট পাওয়ারফুল, রাইট? তাদের সাথে তাদের সরকার, তারা প্যাট্রিয়টিক, তারা তাদের গেইন তো চাইবেই, ব্যবসা বাণিজ্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তারা চাইবে। আমি তো মোদি বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমি অতটুকু দোষ দিব না, আমি দোষ দিব বেশি আমাদের সরকারকে। আমাদের যারা সরকার ছিল, আমাদের যারা এখনকার সরকার, হোয়াট এভার মেবি, যে তারা এই সুযোগটা করে দিয়েছে আর কি, তাদের ক্ষমতা রাখার জন্য তারা ওই সুযোগটা আরো করে দিয়েছে। এবং এটা আমি মনে করি, দেখেন আপনার তিন দিকে একটা বড় দেশ, রাইট? আমার মনে হয় এই আমাদের একটা সুপ্রতিবেশী সুলভ একটা ব্যবস্থা থাকা দরকার, নতুবা উইল বি অলওয়েজ কনস্ট্যান্ট। আপনি তো জানেন, রাজনীতিতে জানেন, ইন্টেলিজেন্স সিস্টেমে জানেন, কতভাবে নানানভাবে আপনাকে হেনস্থ করতে পারে, আপনাকে অসুবিধা ক্রিয়েট করতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল করতে পারে। সুতরাং আমরা সবাই সবাই স্বার্থ চাইবে, আমাদের উচিত আমরা একটা কমন গ্রাউন্ডে আসা, রাইট? কমন গ্রাউন্ডে আসা এই যে দেখো, তোমরা আমাদেরকে সম্মান করো, আমরা তোমাদেরকে সম্মান করি, আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে তোমরা মাথা ঘামাইও না, তোমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে মাথা ঘামাইও না। তোমরা এর আগে ঘামাইছ, রাত্রে ইলেকশন হয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে, তোমরা সমর্থন দিয়েছ, সমর্থন দিয়ে সাহায্য করছে, কিন্তু ভোটারবিহীন নির্বাচনটা করছে কিন্তু আমাদের দেশের লোকেরা, আমাদের দেশের রাজনীতিবিদরা, ওই কথাটা স্বীকার করতে হবে। সুতরাং একমাত্র দোষটা তাদের ঘাড়ে টেকে দেওয়া তা ঠিক না, এটা আমরাই নিজেরাই করছি। এই জিনিসগুলো আমাদের এখন বোঝা উচিত, এখন জানা উচিত। আর ওই যে কন্টিনিউয়াস, আপনি জানেন ওই যে আপনার ব্রিটিশ থেকে ধর্মভিত্তিক ভাগ হয়েছে, ব্রিটিশ ইন্ডিয়াটা, পাকিস্তান হলো, ইন্ডিয়া হলো, ওই যে বাংলাদেশ হলো। পরে আমরা দেখলাম ধর্ম আমাদেরকে রাখতে পারে না একত্রে, মোর ইকোনমি, পলিটিক্স, সংস্কৃতি, এটা প্লে রোল আমাদেরকে সেপারেট করতে। এবং এই জিনিসগুলো আমরা চিন্তা করলে আমরা দেখতে পাবো, ওই যে সেখান থেকে যে একটা ধর্মের প্রতি যে একটা, এক ধর্ম আর ধর্মের প্রতি যে একটা বিতৃষ্ণা, তারপরেও ইন্ডিয়াতে কিন্তু এরকম রিলিজিয়াস ভায়োলেন্স হয়ে আসছে বিভিন্ন সময়। ওইসব ভায়োলেন্সের কারণেও বাংলাদেশের জনগণ আস্তে আস্তে ইন্ডিয়ার বিরুদ্ধে যাচ্ছে। আর গত 15-20 বছরে তারা দেখছে যে বিজনেসের ডিসপ্যারিটি, এই যে মেজবা ভাই বলছেন, রাইট, $15 বিলিয়ন অর মোর দ্যান দ্যাট, রাইট? আর আমরা কত, $1 or $2 বিলিয়ন। এই যে একটা ডিসপ্যারিটি, এই জিনিসগুলা, এটার মানে অর্থ কি? এর মানে উই ইম্পোর্ট মোর, আমাদের ইন্ডাস্ট্রি ইজ নট গ্রোয়িং এনাফ অর প্রডিউসিং এনাফ টু সেন্ড। এই জিনিসগুলো তাদেরও দেখা উচিত ছিল। যে আপনি ওই যে কথাটা আপনারা বললেন, সুপ্রতিবেশী, মেক্সিকোর কথা বললেন, কানাডার কথা বললেন, কানাডা আর মেক্সিকো যদি গরিব হয় তাহলে প্রেশারটা কার উপর হবে? আপনার উপর হবে। বর্ডার সিল দিয়ে রাখতে পারবেন না, এরা এখানে আসবে। আর মানুষ যখন গরিব হয়, টাকা পয়সা থাকে না, তখন মানুষ এক্সট্রিমিস্ট হয়ে যায়, রাইট? ওই এক্সট্রিমিজম যদি ডেভেলপ করে, বাংলাদেশে এক্সট্রিমিজম যদি ডেভেলপ করে, এটার কিন্তু বাতাস কিন্তু ওখানেও যাবে। কেমন? আপনি এয়ার কন্ডিশন রুমে বসে আছেন, বাড়িতে বসে আছেন, চতুর্দিকে নর্দমা যদি দুর্গন্ধ থাকে, আপনার ঘরের ভিতর দুর্গন্ধ কিছু ঢুকবেই, রাইট? এই জিনিসগুলো তাদেরও নেতৃবৃন্দের বোঝা উচিত, যে সত্যিকার বন্ধুত্ব সুলভ আচরণ, ফেয়ার ট্রেড ডিল, আমাদেরকে স্বাধীনভাবে একটা দেশ হিসাবে আমাদের স্বাধীনভাবে আমাদেরকে চলার সুযোগ দেওয়া, আমাদের ইন্টারফেয়ার না করা, এইগুলোর ভিত্তিতে আমি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন, এই জিনিস ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এই যে রিলিজিয়াস যে বিগট্রিটা, এটা আমাদের বন্ধ করতে হবে। ইন্ডিয়ার ভিতরে যা হচ্ছে সেটা করতে হবে। আমাদের এখানে জনগণের যে মতামত ধর্মভিত্তিক যদি এটা হয়ে থাকে, তাহলে এটা খারাপ। যদি ইকোনমিক ব্যাপারে হয়ে থাকে, পলিটিক্যাল ব্যাপারে হয়ে থাকে, ইটস ওকে, পিপল হ্যাভ দেয়ার ওপিনিয়ন, দে ক্যান ডু দ্যাট। সো আমি এই জিনিসটাকে যতটুকু কমাই আনা যায়, রাজনীতিবিদদের উচিত এই জিনিসগুলোকে কমাই নিয়ে আসা। আমি দেখছি আপনি জামাত ইসলামের কথা বললেন, জামাত ইসলামের
I can see a different perspective. I am happy to see that they have a different, because of the realization, because of the truth, right? আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে একটা ইতিহাসকে আপনি মুছে ফেলতে পারবেন না, একটা স্বাধীনতা যুদ্ধকে আপনি মুছে ফেলতে পারবেন না, রাইট? কারণ আমাদের মতো লোকজন এখনো জীবিত আছে, আমরা যারা যুদ্ধ করছি। সুতরাং এই জিনিসগুলা সব দলেরই বুঝতে হবে, এবং এই প্র্যাকটিক্যালিটি নিয়ে আপনি জামাত যদি আজকে ক্ষমতা আসে, ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে না ব্যবসা বাণিজ্য? বিএনপি আসলে ইন্ডিয়ার সাথে ডিল করতে হবে না? একটা বড় দেশ, ডিল তো করতেই হবে, মিউচুয়াল বেনিফিটে আমাদের ডিল করতে হবে। সেই জিনিসটা আমাদের এগিয়ে যাওয়া উচিত। রাজনীতিবিদরা ওই লাইনেই কাজ করা উচিত, ওই লাইনেই কথাবার্তা বলা উচিত, তাদের অনেক ম্যাচিওর ভাবে কথাবার্তা বলা উচিত। দেশের স্বার্থকে দেখতে হবে। দেশের স্বার্থ শুধু দেশের ভিতরে না, দেশের স্বার্থ বহির্বিশ্বের সাথে করতে গেলেই ডিপ্লোম্যাটিক অ্যান্ড আদার স্বার্থ কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যেভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন ফরেন কান্ট্রিকে, ইন্ডিয়ার 100 times মোর এনার্জি, পাওয়ার অ্যান্ড মানি আছে, তারা ডিপ্লোম্যাটিক্যালি ইনফ্লুয়েন্স করতে পারে অন্য কান্ট্রিকে। এবং আপনি যদি দুইটা কান্ট্রি, ইন্ডিয়া এবং বাংলাদেশ ধরেন, আপনি বন্ধু পাইতে ইন্ডিয়া সোজা হবে, কারণ তারা বিরাট দেশ, বিরাট ইকোনমি, বিরাট মার্কেট, বুঝছেন? এই সব জিনিসগুলো বিচার করে ভেরি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করে আমাদের প্রোগ্রেস করতে হবে। অনেক ধন্যবাদ। এবার একটু যেতে চাই এম.এ.এফ. মেজবাউদ্দিন, আপনার কাছে। আমি কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে একটা ছবি আমার সামনে এসে পড়ে। সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান এবং বাংলাদেশের দুটি ছবি কোলাজ করে জোড়া দিয়ে করা, যেখানে পাকিস্তানের জাতীয় পতাকা এবং সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় মিসাইল শো দেখানো হচ্ছে, আর বাংলাদেশের যে অংশটা ছবির, সেখানে হচ্ছে কোনো এক রাস্তার উপরে পাকিস্তানের পতাকা এবং সে পতাকা কেউ পা দিয়ে পিষে দিচ্ছে। অর্থাৎ তুলনা করা হচ্ছে স্বাধীনতার 54 বছর পর পাকিস্তান তার যে শক্তি সামর্থ্যে কই এগিয়ে গিয়েছে, আর বাংলাদেশের অবস্থা কি, আমরা পাকিস্তানের পতাকা পায়ের নিচে মারিয়ে আমরা উদযাপন করছি। এখন আপনার কাছে প্রশ্ন সেটি হচ্ছে, বাংলাদেশ পরপর 2 বছর এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জাতীয় দিবসে যে প্যারেড গ্রাউন্ডে যে কুচকাওয়াজ হয় সেটি বন্ধ করা হয়েছে, এবছরও হয়নি, অন্যান্য নানা কিছু হয়েছে। তো আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের শক্তি সামর্থ্যের সাথে তুলনা করি, প্রত্যেকটা দেশই তাদের বিজয় উদযাপন করার সময় তারা তাদের যে শক্তি আছে সেই শক্তি প্রদর্শন করে, তাহলে কি হয়, একদম দেশের আপামর জনগণও যে বুঝতে পারে যে আমার দেশের কতটুকু সামর্থ্য আছে এবং দেশের মধ্যে, মানুষের মধ্যে একটা একাত্মতা বোধ তৈরি হয়। তো এই যে কুচকাওয়াজ 2 বছর ধরে বন্ধ আছে, অন্তর্বর্তী সরকার এই কুচকাওয়াজ বন্ধ করে আসলে কি বার্তা দিচ্ছে? আপনার কাছে কি মনে হয় এম.এ.এফ. মেজবাউদ্দিন? আপনার অডিও হয়তো সম্ভবত আবার মিউট করা, আরেকবার যদি একটু কষ্ট করে। ইয়েস, এবার শোনা ইট ইজ যাচ্ছে। গুড নাও। ওকে, জি জি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রফেসর সাহেব এবং তুফাইল ভাই খুব সুন্দরভাবেই আমাদের এই অনুষ্ঠানটাকে আলোকিত করে রাখছেন। কিন্তু আমার কাছে যেটা বলতে হয়, যে এখন যে লেটেস্ট যে প্রশ্নটা করলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমানে স্ট্যাটাসের উপরে কে কিভাবে ভাবছে। তো এর আগে আমরা যদি ওইভাবে আসি, কারণ এটা একটা সিরিয়াস ইস্যু তোফায়েল ভাই ব্রড করছেন, সেটা হচ্ছে এই যে ইয়াং জেনারেশন ইন বাংলাদেশ, they don't hate India, they don't dislike what they're doing. They realized how India is sucking Bangladesh, to tell you frankly, that is what it is. এখন আপনি দেখেন, এই গত 55 years বাংলাদেশের 3 দিকে তারা, যতগুলি নদী আছে সবগুলি নদী তারা নিয়ন্ত্রণ করতেছে। ইন্টারন্যাশনাল ওয়াটার বোর্ডে কমপ্লেন করার পরেও তারা শুনতে রাজি না। কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কোন নদী যদি আপনার দেশ দিয়ে প্রবাহিত হইয়া পাশের দেশে যায়, তাহলে আপনি এটাকে প্রিভেন্ট করতে পারবেন না, সেই ফ্লোটাকে। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ল, বাট দে আর নট ফলোইং ইট। Over 360 barrage are around Bangladesh. মাওলানা ভাসানী মারা গেছেন, আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। উনি একমাত্র ফারাক্কা মার্চ স্টার্ট করছেন। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমার স্পষ্ট ধারণা, he was the only guy who protested
to the best of his ability, and the only thing he could do he shouted a lot. তো পরবর্তী পর্যায়ে পলিটিশিয়ানরা বাংলাদেশে যারা আমরা বিভিন্ন সময়ে নির্বাচিত করছি, এই দল বলেন সেই দল বলেন, আর ইন বিটুইন ইন্টারিম গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে তাদের পক্ষে এত কিছু করার সেই স্কোপ নাই। এই বর্তমানে যেটা আমরা প্রফেসর ইউনূসের মাধ্যমে দেখতেছি, এক হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো প্রায় ধ্বংসের মুখে ছিল, সেটাকে মোটামুটি একটা উত্তোলনের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ব্যাংক সেক্টরগুলি প্রায় ধ্বংস, সেগুলিকে আবার পুনর্জীবিত করা হচ্ছে। আইন শৃঙ্খলা তারা ফিল্ডে কতটুকু কন্ট্রোল করতে পারছে আমরা এটা আপনারা আলোচনা করবেন এবং দেখবেন, হয়তো অনেক সময় ভালো মনে করতে পারবেন না, কিন্তু আমি মনে করি কাঠামোগতভাবে through those commission he has made lot of improvements, আমরা হয়তো ভবিষ্যতে এটার রেজাল্ট পাবো। আচ্ছা, এখন বিজয় দিবসকে যেভাবে আগে পালন করা হইতো সেভাবে করা হচ্ছে না গত 2 বছর। এটা আমার কাছে এটা তেমন কোনো বিষয় মনে হচ্ছে না যে এটাতে তারা এই জিনিসটাকে অস্বীকার করতেছে। আমি মনে করি যে তাদের যে ইন্টারিম গভর্নমেন্ট শুড নট শো what we have, rather they should bring results. Like I think আপনি শুনতে পারছেন যে আমাদের এখন রিজার্ভ প্রায় 3 গুণ থেকে বেশি বাড়ছে গত 2 বছরে, এবং আরো সম্ভাবনা আছে অনেক বাড়ার। এবং যেসব বিজনেসগুলো ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, all these things shows that we are moving towards the level that Pakistan even thinks. I have few friends in the America from Pakistan. They also বিভিন্ন আলোচনার মাধ্যমে বলছে যে বাংলাদেশ is doing better than Pakistan. এখন আসলে কাগজ কলম দেখলেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ আগায় যাচ্ছে। তো এইভাবে ইভেন আমাদের যে 170 মিলিয়ন লোক বা 17-18 কোটি যত কোটি বলি না কেন, বাংলাদেশের পলিটিক্যাল যে কন্টেইনার, ইন আদার ওয়ার্ডস 55,000 স্কোয়ার মাইল, তো ওই তুলনায় ইন্ডিয়ার পপুলেশনের ডেন্সিটি অনেক কম। কিন্তু ইন্ডিয়াতে এখনো 90% লোকের স্বাস্থ্যের কোনো রকম উন্নতি নাই এবং স্যানিটেশনের কোনো ব্যবস্থা নাই 90%, আর বাংলাদেশে 95% লোকের আছে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।